25 এপ্রিল 2023 মহারাষ্ট্র পুলিশের একজন হেড কনস্টেবল ডিউটির জন্য বাড়ি থেকে বের হন, কিন্তু ডিউটিতে পৌঁছানোর সাথে সাথেই তিনি মারা যান। লোকজন মনে করে যে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, কিন্তু এই মৃত্যুর পেছনে ছিল একটি গভীর ষড়যন্ত্র, যেটি তার নিজের আপন লোকেরাই করেছিল। এই ষড়যন্ত্রের পেছনে ছিল ভালোবাসা ও লোভ। তাহলে এই মৃত্যুর পেছনে সত্যটা কী ছিল? এই ভয়াবহ ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী কে ছিল? আর 3 বছর ধরে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য কিভাবে হঠাৎ সবার সামনে প্রকাশ্যে এলো? চলুন এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বিশ্বাস করুন, এই মামলার সত্যতা কোনো ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যর থেকেও কম নয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ঘটনার প্রধান এবং গুরুত্বপূর্ণ চরিত্রের নাম হল জয়ন্ত বলওয়ার। জয়ন্ত মূলত মহারাষ্ট্রের চন্দরপুর জেলার ভদ্রাবতী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি এখানে তার পরিবারের সাথে থাকতেন। পেশায় জয়ন্ত মহারাষ্ট্র পুলিশের হেড কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। 2023 সালে তাকে চন্দরপুর জেলার কালেক্টরেট অফিসে বদলি করা হয়। প্রতিদিনের মতোই 2023 সালের 25 এপ্রিল জয়ন্ত বাড়ি থেকে তৈরি হয়ে কালেক্টরেট অফিসে তার কাজে যোগ দিতে আসেন। সেখানে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। তিনি অস্থিরতা ও অস্বস্তির কথা সবাইকে জানান। কাছাকাছি উপস্থিত অন্যান্য পুলিশ কর্মীরা তার অবস্থা বোঝার চেষ্টা করছিলেন। এমন সময় তার অস্বস্তি আরও বেড়ে যায়। তার অবস্থার অবনতি হতে থাকে এবং পরের মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। অজ্ঞান অবস্থায় জয়ন্তকে অবিলম্বে নিকটবর্তী চন্দরপুরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সি বিভাগে ডাক্তাররা তাকে পরীক্ষা করেন। হাসপাতালে পৌঁছানোর পর জয়ন্তকে মৃত ঘোষণা করা হয়। তিনি 45 বছর বয়সে মারা যান। জয়ন্তের আকস্মিক মৃত্যুর খবর তার পরিবারকেও জানানো হয়। তার 19 বছর বয়সী এক কন্যা ও স্ত্রী ছিল। জয়ন্তের মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী ও কন্যা শোকে কাঁদতে শুরু করেন। তাদের মেয়েকে বাবার মৃত্যুতে শোক করতে দেখে অন্যেরাও ইমোশনাল হয়ে পড়েন। উপস্থিত সকল লোকেরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিছুক্ষণ পর মেয়ে ও স্ত্রীর কান্না থামলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে তাদের সাথে পরামর্শ করা হয়। প্রথমে সবাই বোঝার চেষ্টা করে যে কিছুক্ষণ আগেও সম্পূর্ণ সুস্থ থাকা জয়ন্ত কিভাবে হঠাৎ মারা গেল। এই প্রশ্নটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে উপস্থিত ডাক্তাররাই কেবল এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারতেন। পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানান যে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না, কিংবা কোনো জবরদস্তিও করা হয়নি। মেডিকেল টিম কোনো ধরনের ষড়যন্ত্রের সন্দেহ অস্বীকার করে। পরিবারের সদস্যরা কোনো সন্দেহ প্রকাশ করেন না এবং ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটির সঙ্গে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। মৃত্যুটি ছিল আকস্মিক, তাই কোনো সন্দেহের অবকাশ ছিল না। সুতরাং প্রশাসন ময়নাতদন্তের জন্য জোর দেয় না। সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর জয়ন্তের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ডাক্তাররা জয়ন্তের মৃত্যুকে ন্যাচারাল ডেথ বলে ঘোষণা করে। পুলিশ হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে রক্তক্ষরণের মতো আকস্মিক অসুস্থতার কারণে জয়ন্তের মৃত্যু হয়েছে উল্লেখ করে একটি মামলা নথিভুক্ত করে এবং আর কোনো তদন্ত ছাড়াই ফাইলটি বন্ধ করে দেয়। পরিবারের অনুমতি নিয়েই শেষকৃত্য সম্পন্ন করা হয়। জয়ন্ত ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী, তাই তার উপর তার স্ত্রী ও মেয়ের দায়িত্ব পুরোপুরিভাবে ছিল। কর্তব্যরত অবস্থায় জয়ন্তের মৃত্যু হয়, তাই মানবিক কারণে জয়ন্তের 19 বছর বয়সী মেয়ে আরিয়া বলওয়ারকে পুলিশ বিভাগে একটি চাকরির প্রস্তাব দেওয়া হয়। আরিয়া দ্রুত চাকরির জন্য আবেদন করে। এই সবের কয়েক মাসের মধ্যেই সে তার যোগদানপত্র পায় এবং পুলিশ প্রশিক্ষণের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এখনকার পরিস্থিতি আর আগের মতো থাকে না, কারণ প্রত্যেকেই নিজের জীবনে এগিয়ে যায়। আরিয়াও এখন পুলিশ কনস্টেবল হিসেবে কাজ শুরু করে এবং এরই মধ্যে তার বিয়েও হয়ে যায়। এদিকে জয়ন্ত কেবলই একটি স্মৃতি হয়ে থেকে যায়।
3 বছর পর জয়ন্তের মামলা নিয়ে এমন খবর সামনে আসে যা সবাইকে হতবাক করে দেয়। 2026 সালের 26শে মার্চ মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার একটি ব্যক্তি যার নাম আশিস, তিনি রামনগর থানায় আসে এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করতে শুরু করে। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং এখানে যে সত্যটা তিনি উন্মোচন করেন তা শুনে সবাই হতবাক হয়ে যান। এখানে তিনি বলেন যে 3 বছর আগে যে জয়ন্ত পুলিশ স্টেশনে মারা গেছিলেন সে আসলে স্বাভাবিকভাবে মারা যাননি, বরং তাকে খুন করা হয়েছিল। আর তাকে খুন করেছিল তার নিজের মেয়ে আরিয়া এবং তার সাথে তার তখনকার প্রেমিক আশিক, যে আজ পুলিশ স্টেশনে উপস্থিত ছিল। তারা দুজনে মিলে সেই কনস্টেবলকে হত্যা করেছিল। এই কথা শুনে সবাই চমকে উঠল এবং সঙ্গে সঙ্গে আশিসের সাথে আনা সমস্ত কাগজপত্র এবং প্রমাণ সংগ্রহ করে নিল এবং সেই নিয়ে তদন্ত শুরু করা হলো। প্রাথমিক তদন্ত আশিসের দাখিল করা প্রমাণের ভিত্তিতে পরের দিনই অর্থাৎ 27শে মার্চ 2026 তারিখে নিজের বাবাকে হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আরিয়াকে চন্দ্রপুরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আরিয়া পুলিশের পোশাকেই ডিউটি দিচ্ছিলেন। আরিয়াকে গ্রেফতারের পর একের পর এক জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রাথমিক তদন্তে প্রকাশ পায় যে আরিয়া তার বাবার মৃত্যুর ষড়যন্ত্রের সাথে কোনো ধরনের সম্পর্ক অস্বীকার করে এবং দাবি করে যে এটি একটি স্বাভাবিক মৃত্যু ছিল। তবে পুলিশ যখন আশিসের সংগ্রহ করা প্রমাণ আরিয়ার সামনে উপস্থাপন করে তখন আরিয়া চুপ হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে আরিয়া একে একে সত্য প্রকাশ করতে শুরু করে। আরিয়াকে নিয়ে করা জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে পুলিশ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে এবং তারপর সম্পূর্ণ বিবরণ প্রকাশ করে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিয়া সবকিছু অত্যন্ত ধূর্ততার সাথে সম্পন্ন করেছিল। সবকিছু শুরু হয় আরিয়া ও আশিসের ভালোবাসা দিয়ে। আশিস পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আরিয়াও তার বাবার মতো পুলিশ বিভাগে কাজ করতে চেয়েছিল, তাই সেও প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এই প্রস্তুতির সময়ে একদিন আরিয়ার সাথে আকাশের দেখা হয়। তারা বন্ধু হয়ে যায় এবং বন্ধুত্ব চলতে থাকে। সময়ের সাথে সাথে প্রেমে পরিণত হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আরিয়া ও আশিস একে অপরকে এতটাই পছন্দ করতে শুরু করে যে তারা দুজনেই একসাথে বাঁচা মরার শপথ নিতে শুরু করে। শীঘ্রই আরিয়া তার পরিবারকে এই সম্পর্কের কথা জানায়। যখন তার বাবা জয়ন্ত আরিয়ার ভালোবাসার কথা জানতে পারে, তিনি এই সম্পর্কের বিরোধিতা করতে শুরু করে। বিরোধিতার সবচেয়ে বড় কারণ ছিল আশিসের বেকার থাকা এবং আরিয়া এবং আশিসের মধ্যে 10 বছরের বয়সের পার্থক্য। জয়ন্ত তখন মেয়েকে বোঝায় যে আশিস এখনও কোনো চাকরি পায়নি আর সে তোমার চেয়ে 10 বছরের বড়, তাই তোমাদের দুজনের মধ্যে এই সম্পর্কটা ঠিক হবে না। ভালো হয় তোমরা দুজন আলাদা হয়ে যাও এবং নিজ নিজ কেরিয়ারে মনোযোগ দাও। বাবার অনুরোধ সত্ত্বেও আরিয়া অবিচল থাকে এবং আশিসের সাথে দেখা করা ও কথা বলা চালিয়ে যায়। বাবার অনুরোধ সত্ত্বেও আরিয়ার মনে খুব একটা পরিবর্তন হয় না এবং সে আশিসকে বিয়ে করার ব্যাপারে অনড় থাকে। যখন জয়ন্ত কোনোভাবেই এই সম্পর্কের জন্য প্রস্তুত হয় না, তখন আরিয়ার মাথায় একটি খুব ভয়ঙ্কর বুদ্ধি আসে। আরিয়া মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করেছিল এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থ সম্পর্কেও তার গভীর জ্ঞান ছিল। এর সুযোগ নিয়ে একদিন সে আশিসকে বলে, যতদিন বাবা বেঁচে থাকবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। যদি আমাদের দুজনকে একসাথে থাকতে হয় তাহলে বাবাকে পথ থেকে সরাতে হবে। শুধু তাই নয়, আরিয়া এও বলে যে তার মৃত্যুর পর আমি তার জায়গায় একটি সম্মানজনক চাকরি পেয়ে যাব। এভাবে আমার ক্যারিয়ারও গুছিয়ে যাবে আর তারপর আমরা বিয়ে করে আরামে একসঙ্গে থাকতে পারবো। আশিসের আরিয়ার পরিকল্পনাটি পছন্দ হয় এবং সে এই নৃশংস চক্রান্তে আরিয়াকে সাহায্য করতে রাজি হয়। পরিকল্পনার অংশ হিসেবে ঠিক হয় যে জয়ন্তকে হত্যার জন্য কোনো অস্ত্র ব্যবহার করা হবে না।
বরং তাকে ভালোবাসার ছলে বিষ প্রয়োগ করে হত্যা করা হবে। বিষ জোগাড় করার দায়িত্ব আশিসকে দেওয়া হয়। আশিস যদি নিজে বিষ কিনতে যেত তাহলে সে সহজেই পুলিশের হাতে ধরা পড়ে যেত। তাই বিষ কেনার জন্য সে তার খুড়তুতো ভাই চেতন, যাকে মন্টি বলেও সবাই জানে, তার সাথে যোগাযোগ করে। নিজে বিষ না কিনে 22 বছর বয়সী মন্টি একজন নাবালক ছেলেকে কাজে লাগায় এবং তাকে দিয়ে বাজার থেকে রাসায়নিক বিষ কেনায়। ছেলেটি বিষ কিনে মন্টিকে দেয় এবং মন্টি তারপর সাবধানে তা আরিয়ার কাছে পৌঁছে দেয়। এর বিনিময়ে সে 5,000 টাকা মন্টিকে দেয়। আরিয়া বিষটি পাওয়ার পর তা সুরক্ষিত করে রাখে। সে বিষ প্রয়োগের পদ্ধতি আগেই জেনে নিয়েছিল, তাই তার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য সে 2023 সালের 25শে এপ্রিল সকাল পর্যন্ত অপেক্ষা করে। যথারীতি জয়ন্ত কাজে যাওয়ার জন্য খুব ভোরে ঘুম থেকে ওঠে। স্নান সেরে ও সকালের ব্রেকফাস্ট সেরে সে ডিউটির জন্য বেরিয়ে পড়ে। আরিয়া রান্নাঘর থেকে দৌড়ে এসে তার বাবাকে বলে, আমি আপনার জন্য খুব মিষ্টি একটি মিল্কশেক বানিয়েছি, আপনি দয়া করে এটি খেয়ে যান। আপনি এটা খেলে আমার খুব ভালো লাগবে, আমি এটা নিজে হাতে বানিয়েছি। পরিস্থিতি সম্পর্কে অজ্ঞাত জয়ন্ত পরম মমতার সাথে মিল্কশেক ভর্তি গ্লাসটি শেষ করে ফেলে। তারপর সে গাড়িতে উঠে অল্প দূরে অবস্থিত কালেক্টরেট অফিসে তার ডিউটির জন্য যোগ দিতে যান। নিজের জ্ঞান ব্যবহার করে আরিয়া এমন একটি বিষ বেছে নিয়েছিল যার সঙ্গে সঙ্গে কাজ করে না, বরং কাজ করতে কিছুটা সময় নেবে। যদি এটি সঙ্গে সঙ্গে কাজ করত তাহলে জয়ন্ত বাড়িতেই মারা যেতে পারত এবং আরিয়ার গোপন রহস্য ঠিক সেই মুহূর্তেই ফাঁস হয়ে যেতে পারত। কিন্তু আরিয়া এমন একটি বিষ ব্যবহার করেছিল যা পান করানোর পর জয়ন্তকে অফিসে নিয়ে যাওয়ার মতো সময় সে পেয়ে যেত। অফিসে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই জয়ন্ত জ্ঞান হারায় এবং হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। বাবার মৃত্যুর খবর শোনার জন্য অধীর আগ্রহে থাকা আরিয়া হাসপাতাল থেকে খবরটা পাওয়া মাত্রই মনে মনে খুব খুশি হয়। দুনিয়ার মানুষকে বোকা বানানোর জন্য সে কান্নাকাটির অভিনয় শুরু করে। সে এই নাটকটি এত নিখুঁতভাবে পরিকল্পনা করে কারো মনে কোনো সন্দেহ থাকে না এবং লোকজন আরিয়ার প্রতি সহানুভূতি দেখাতে শুরু করে। শীঘ্রই জয়ন্তের শেষকৃত্য সম্পন্ন হয় এবং কিছুদিন পর আরিয়া তার বাবার সহানুভূতির কারণে একটি চাকরির জন্য আবেদন করেন। এরপর সেই চাকরি পাওয়ার জন্য প্রশিক্ষণের জন্য রওনা হয়। প্রশিক্ষণে যাওয়ার আগে সে খুব সাদামাটাভাবে আশিসকে বিয়ে করে। এদিকে আশিসের কঠোর পরিশ্রমও ফল দেয়, সেও পুলিশ বিভাগে একটি চাকরি পেয়ে যায়। পরবর্তী তথ্য অনুযায়ী তারা দুজনেই পুলিশ বিভাগে চাকরি পায় এবং দুজনেই তাদের পরিকল্পনার সাফল্য উদযাপন করতে থাকে। কিন্তু তাদের এই শোক ক্ষণস্থায়ী হয়, কারণ বিয়ের পর তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অবহেলা এবং শৃঙ্খলার অভাবে আশিসকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। আশিস আবারও বেকার হয়ে পড়ে। এদিকে আরিয়ার মনে চাকরির দিমাগ ঘুরপাক খেতে থাকে। সে রেগে যেতে শুরু করে এবং আশিসের কথা শুনতে অস্বীকার করে। বিবাহিত হওয়া সত্ত্বেও সে আশিসের বাড়িতে না থেকে তার মায়ের বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। এই নিয়ে আশিসের সাথে তার অনেক ঝগড়া হয়, কিন্তু সে আশিসের বাড়ি থাকতে রাজি হয় না। শুধু তাই নয়, সে আশিসের বেকারত্ব নিয়েও তাকে খোঁচা দিতে শুরু করে। এইসব আশিসকে দুঃখ দেয় এবং সে আরিয়ার অপরাধ সম্পর্কিত প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। যখন আরিয়া এবং আশিসের সম্পর্ক সীমা ছাড়িয়ে খারাপ হতে থাকে তখন আশিস আরিয়াকে হুমকি দেয় এবং বলে যে সে তার ষড়যন্ত্রের কথা সারা বিশ্বকে বলে দেবে এবং তাকে জেলে পাঠাবে। এরপরেও আশিসের কোনো কথাই আরিয়া শোনে না। আশিস চুপিসারে থানায় এসে পুরনো গোপন কথা ফাঁস করে, পুলিশের কাছে সমস্ত প্রমাণ প্রকাশ করে দেয়। এই মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য শুধু আশিসের বক্তব্যই যথেষ্ট ছিল না, তাই পুলিশ শীঘ্রই প্রযুক্তিগত প্রমাণ খুঁজতে শুরু করে। যাচাইয়ের জন্য ফরেন্সিক ল্যাবেরও সাহায্য নেওয়া হয়। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আশিসের জমা দেওয়ার সমস্ত প্রমাণ সঠিক বলে প্রমাণিত হয়। প্রথম নজরেই এটি স্পষ্ট হয়ে যায় যে আরিয়া নিজের ইচ্ছে মতো চাকরি ও বিয়ে করার জন্য নিজের হাতে বিষ প্রয়োগ করে তার বাবাকে হত্যা করেছে। এই সমস্ত তথ্য প্রকাশের পর আরিয়া এবং আশিস ছাড়াও
বিষ সরবরাহে সাহায্যকারী আরও 2 ছেলেকেও গ্রেফতার করা হয়। এই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গেলে সমস্ত অভিযুক্তই এখন কারাগারে রয়েছে। এই মামলায় পুলিশের তদন্ত এখনও চলছে এবং খুব শীঘ্রই জয়ন্তের অপরাধীদের আদালতে শাস্তি দেবে। কিন্তু জয়ন্তের সাথে বিশ্বাসঘাতকতার জন্য হয়তো পৃথিবীর কোনো শাস্তি যথেষ্ট হবে না, কারণ যে বিশ্বাসঘাতকতা করেছিল সে ছিল তার নিজের মেয়ে। যদিও অপরাধ প্রমাণিত হওয়ার পর আদালত শাস্তির সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনাদের মতে অপরাধীর কী শাস্তি হওয়া উচিত? কমেন্ট বক্সে আমাদের জানান। আর এই এত জঘন্য অপরাধের আসল কারণ কি? আমাদের পরিশ্রম ভালো লাগলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, এবং যদি আপনি ক্রাইম টিভি বাংলা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সেটা করে ফেলুন। অপরাধ জগতের এরম অনেক অস্বাভাবিক গল্পের জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।